নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই কুশল মঙ্গলে আছেন। আজ আপনাদের জন্য এনেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, স্বপ্ন শোষক। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, স্বপ্ন শোষক। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ঘুম আর জেগে থাকার সেই সীমারেখায় যেখানে মানুষ নিজের ইচ্ছায় ফিরে আসতে পারে না, সেইখানেই শুরু হয় রাতের অভিশাপ। সোহিনী কলকাতার এক ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্রী। দিনভর পড়াশোনা, গবেষণার ক্লান্তি নিয়ে বিছানায় শুয়ে পড়েছিল। রাত্রি ছিল পূর্ণিমার। বাইরে উজ্জ্বল চাঁদের আলো ছড়িয়েছিল চারদিক জুড়ে। জানালার পর্দাটা নড়ছিল মৃদু বাতাসে। সেই সাথে আসছিল কামিনী ফুলের নেশাগ্রস্ত করা সুগন্ধ। ঘড়ির কাঁটা তখন মধ্যরাত পেরিয়ে 1টার দিকে এগিয়ে যাচ্ছে। সোহিনীর শরীর শুয়ে থাকলেও মনের মধ্যে চলছে অদ্ভুত অস্বস্তি। হঠাৎ সে ঘুমের মধ্যেই টের পায় বাতাসের মৃদুতা যেন হিম হয়ে গেছে। জানালার পর্দা উড়তে ভুলে গেছে, অথচ ঘরের তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করছে। সোহিনী চোখ মেলতে পারে না। এক অদৃশ্য শক্তি তাকে চেপে ধরেছে। শরীরের সমস্ত শক্তি কোথায় যেন হারিয়ে গেছে সোহিনীর। ঘরের কোণায় টেবিল ল্যাম্প তখনও জ্বলছিল, কিন্তু সেই উষ্ণ আলোয় এক অন্ধকার ছায়া ধীরে ধীরে ঘনীভূত হচ্ছিল। ঘোরের মধ্যেই সোহিনী বলে, কে কে ওখানে? সোহিনীর ঠোঁট শুকিয়ে আসে, কণ্ঠস্বর ফিসফিসিয়ে বেরোয়। একটা মুহূর্ত, তারপর সে স্পষ্ট দেখতে পেল টেবিল ল্যাম্পের আলোয় আবছা ছায়া থেকে ফুটে উঠল একটা বিকৃত মুখ। 2 চোখ যেন পুড়ে ওঠা হলুদ অগ্নিশিখার মতো জ্বলছে। ঠোঁটের কোণে হিংস্র দাঁতের সারি। মুখের চামড়া যেন মানুষের নয়, কোনো অশরীরীর মতো ভয়ঙ্কর। মাথায় লম্বা কালো শাল দিয়ে ঢাকা, যার আড়ালে লুকিয়ে আছে এক অজানা কোনো অতীত হয়তো। কে তুমি? কেন এসেছ আমার ঘরে? সোহিনীর গলা কেঁপে উঠল। সে নড়ার চেষ্টা করল, কিন্তু সারা শরীরটা নিস্তেজ। শুধু চোখ দুটো আর মস্তিষ্কটা সচল। কিছু কিছু সময় আমরা চোখ বোঝা অবস্থাতেও যেন বাস্তবটা উপলব্ধি করতে পারি। সোহিনীর অবস্থা ঠিক তেমন। ছায়ামূর্তি ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমি সেই যে ঘুমের গভীরে তোমার লুকোনো ভয় আর ইচ্ছেগুলো জাগিয়ে তুলতে এসেছে। আমি তোমার নিঃসঙ্গতা, আমি তোমার অবচেতন কামনার রূপ। আমি আমি কোনোদিন কাউকে ডাকিনি। তুমি কেন এসেছো? কে তুমি? সোহিনীর শ্বাস আর গলা অবধি উঠে আসছে। তুমি ডাকনি, কিন্তু তুমি আমাকে সৃষ্টি করেছো। তোমার চিন্তা, তোমার একাকিত্ব, তোমার গোপন বাসনা আমাকে জন্ম দিয়েছে। আমি তোমারই অংশ। সোহিনী চোখটা আরো যেন শক্ত করে বন্ধ করে। মনে মনে শক্তি জড়ো করার চেষ্টা করে সে।
নিজের ভেতরের আলোয় ফিরে আসার চেষ্টা করে। সে বুঝতে পারছিল এই সত্তা যেন ধীরে ধীরে তার শরীরের ওপর ভর করে নিচ্ছে। ছায়ামূর্তির ঠান্ডা হাত সোহিনীর গলার কাছে এসে থেমে গেল। সে ঝুঁকে বলল, ভয় পেও না, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি। আমি তোমার সঙ্গী, তোমার একাকিত্বের সঙ্গী। তুমি যদি আমাকে গ্রহণ করো, আমি তোমাকে অনেক আনন্দ দিব, যা তুমি কোনোদিন অনুভব করনি। সোহিনীর ভিতর থেকে এক তীব্র দ্বন্দ্ব জন্মাচ্ছিল। সে জানত এই মুহূর্তে সে খুব দুর্বল, কিন্তু এই সত্তা যদি তার আত্মায় প্রবেশ করে তবে সে কখনোই মুক্ত হতে পারবে না। সোহিনী বলল, আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। কে তুমি? কি চাও আমার থেকে? ছায়ামূর্তি হাসল। সেই হাসি ছিল ঠান্ডা, ধারালো, কণ্ঠে যেন গলিত লোহা। আমি চাই তোমার আত্মা, তোমার শরীর, তোমার গভীরতম গোপন বাসনা। আমি চাই তুমি আমার হয়ে যাও। আমি চাই তুমি আমাকে স্বীকার করো। আমি চাই তুমি আমায় ডাকো, আমার নাম বলো। সোহিনীর শরীরের প্রতিটা শিরা শিহরিত হয়ে ওঠে। বুকের মাঝে বেঁচে থাকার তাগিদ আর নিষিদ্ধ আকর্ষণের তীব্র টানাপোড়েন চলছে তার। ছায়ামূর্তির হাত তখন ধীরে ধীরে তার বুকের ওপর নেমে আসে। এক অনির্বচনীয় বিভীষিকা আর রহস্য জড়ানো একটা রাত। রাতের বাতাস ভারী, চারপাশটা যেন অস্পষ্ট ফিসফিস শব্দে মোড়া, যেগুলো শোনার চেষ্টা করলেও আরো বেশি অদ্ভুত মনে হচ্ছে। সোহিনীর দেহ স্থির, কিন্তু চেতনা যেন ক্রমশ অন্য জগতে প্রবেশ করাচ্ছে তাকে। ছায়ামূর্তি তখন তার বুকের ওপরে ধীরে ধীরে ঝুঁকে পড়ছিল। ছায়াটি চোখের সামনে স্পষ্ট হলো। কালো কাপড়ের গায়ে লালচে আঁচড়ের মতো দাগ, মনে হচ্ছে দাগগুলোও যেন নড়ছে। চোখের মাঝে নিঃশব্দ আগুন, ঠোঁটের কোণে শয়তানের হাসি। তোমার মন কি বলছে সোহিনী? আমি কি তোমার স্বপ্ন না দুঃস্বপ্ন? ফিসফিস করে বলল সেই ছায়ামূর্তি। সোহিনীর ঠোঁট শুকিয়ে গেছে। সে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি আমার মন পড়তে পারো? আমি তোমার মনের সৃষ্টি। তুমি তুমি জানো কি? আমি সব জানি। তুমি দিনের আলোয় নিষ্পাপ, নির্লজ্জ। তুমি রাতে কামনার দাবানলে। আমি সেই দাবানলের প্রতিচ্ছবি। কণ্ঠে মধুর বিষ মিশিয়ে বলল ছায়ামূর্তি। সোহিনীর গলা কেঁপে উঠল। আমি আমি কখনো ভাবিনি। আমি তো। তুমি ভাবনি, অনুভব করেছ। ছায়ামূর্তি আরো কাছে এগিয়ে আসে। ঠান্ডা আঙুল সোহিনীর গলার কাছে বুলিয়ে দেয়। তুমি চেয়েছ অজানাকে স্পর্শ করতে, নিষিদ্ধকে অনুভব করতে, একাকিত্বে নিজেকে ছেড়ে দিতে। আজ সেই রাত। তোমার লুকোনো সমস্ত বাসনা আমি জাগিয়ে তুলব। সোহিনী প্রতিরোধ করতে চাইল, কিন্তু শরীর যেন স্বেচ্ছায় সাড়া দিচ্ছিল। আমি আমি এই অনুভূতির কাছে হারতে চাই না। ছায়ামূর্তি তার ঠোঁটের কোণে আরো একটা বড় হাসি দিয়ে বলল, হার মানার মাঝে কখনো কখনো মুক্তি আছে। ইচ্ছের কাছে পরাজিত হওয়া মানে তোমার প্রকৃত রূপ প্রকাশ। ভয় পেও না, আমি তোমাকে ভেঙে ফেলবো না, মুক্তি দেব, মুক্ত করব তোমার সেই বাসনা থেকে। মনে পড়ে? সোহিনী মনে করার চেষ্টা করে। আজ কলেজ ক্যাম্পাস থেকে ফেরার আগে দেখা হয়েছিল রাঘবেন্দ্রর সঙ্গে। হঠাৎ করে রাঘব কলেজের মোড়ের মাথাতেই সোহিনীর হাতটা ধরে বলেছিল, এত বড় ভুল করিস না। এই বয়সে কেউ বিয়ে করে? দেখ, তোর মতো আশেপাশে সকলকে দেখ, লাইফটাকে এনজয় করছে, আর তুই কিছু না জেনে বুঝি বিয়ে করার জন্য রাজি হয়ে গেলি। রাঘবেন্দ্রর হাতটা ছাড়িয়ে দিয়ে সোহিনী বলেছিল, আমি বরাবরই অ্যারেঞ্জ ম্যারেজ করতে চেয়েছিলাম রাঘবেন্দ্র। আমি জানি তুই আমায় পছন্দ করিস, তার মানে এই নয় আমি স্বেচ্ছায় যা খুশি করে বেড়াবো। সোহিনী, জীবন একটাই, জীবনটাকে উপভোগ করতে শেখ। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে তুই অবচেতন মনে আমাকে জড়িয়ে ধরিসনি? বল, আমার ছোটে কিস করিসনি? সোহিনী সপাট একটা চড় মারে রাঘবের গালে, বলে, শাট আপ, আমার এনগেজমেন্ট হয়ে গেছে। এখন তুই পাগলের মতো কি সব বলছিস? তাহলে একটাবার ভেবে দেখ সোহিনী, আমি যে কথাগুলো বলছি একেবারেই কি ভুল? তুই কি একটাবারের জন্য আমাকে মিস করিসনি? কখনো না, কখনো করিনি। সোহিনী মা বাবাকে ছেড়ে কলকাতাতেই থাকে।
হোস্টেলে পড়াশোনা করে। বিয়েটা দুম করে বাবাই ঠিক করে ফেলেছে। বলেছে এইবার পুজোতে সোহিনীকে জোড়ায় জোড়ায় ঘুরতে। সোহিনীর বাবা কোনোদিনই ভালো চোখে দেখতেন না, এমনকি ও যখন হোস্টেলে গিয়ে থাকতো তখনও মাকে বলেছিলেন সঙ্গে গিয়ে থাকতে। কিন্তু সোহিনী বারবার বাবাকে বলেছিল, আমার উপরে ভরসা করো না। আহা, আমি আর 5টা মেয়ের মতো না, আমি তো জানি আমার রক্ষণশীল পরিবারের কথা বাবা, আমি ওই রকম কখনো করব না। কিন্তু ফার্স্ট ইয়ারেই দুম করে বাবা বিয়েটা ঠিক করে ফেললো। যার সাথে বিয়ে হচ্ছে সে যদিও বলেছে সোহিনীকে পড়াশোনা করাবে, এতেই যা আনন্দ। রাঘবেন্দ্র সোহিনীকে জোর করে রাস্তার মাঝে আবার আটকায়, বলে তোর একটুও কুণ্ঠাবোধ হচ্ছে না? এত শিগগিরই বিয়ে করে ফেলবি, লাইফটা কি তাই জানতে পারলি না? আরে আগে তো এনজয়, তারপর তো সংসার। না, আমি সেই পরিবারে বড় হইনি, বিয়ের পরেই সবকিছু, এটাই আমি জানি। এই বলে সোহিনী একটা অটো ধরে চলে আসে ওর হোস্টেলে। হোস্টেলে এসে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে বিছানার ওপরে পড়ে কাঁদতে শুরু করে। রাঘবকে ভালো লাগতো না তা নয়, কিন্তু ভালো লাগা ভালোবাসায় পরিণত হওয়ার আগেই বাবা কেমন করে যেন গন্ধ পেয়ে গেল। চট করে বিয়েটাও ঠিক করে ফেলল। সোহিনী তখন আয়নার সামনে নিজেকে মুক্ত করে একবার দেখার চেষ্টা করেছিল। হ্যাঁ, রাঘবকে সে স্পর্শ করতে চায়, অনুভব করতে চায়। রাঘবের ওই পুরুষ্ট শরীরটাকে সে একবার ছুঁয়ে দেখতে চায়, রাঘবের ঠোঁটটাকে সে একবার চুম্বন করেও দেখতে চায়। না না, এসব নিষিদ্ধ কামনার কথা বাড়িতে জানতে পারলে পড়াশোনা শিখে উঠবে। মা বলবে, বিশ্বাস করে তোকে পড়তে পাঠিয়েছিলাম, তার এই মূল্য দিলি? শেষ পর্যন্ত কিচ্ছু না দেখে অন্তত অন্তত জাতের খেয়ালটা তো রাখতিস। সোহিনীর মাথায় বাজ পড়ার মতো অবস্থা। তাড়াতাড়ি নিজের ফেলে রাখা জামা কাপড় কুড়িয়ে নেয় সে। চট জলদি ওয়াশরুমে ফ্রেশ হয়ে আবার চুপচাপ ল্যাপটপটা অন করে নিজের সমস্ত কাজ করতে বসে, যেগুলো আজ কলেজে দিয়েছে। বিয়ের পরেও সে পড়বে, সুতরাং তার যে স্বামী হবে তাকে সেটা ভালো করেই বুঝিয়ে দিয়েছে সোহিনী। হঠাৎ সোহিনী বুঝতে পারে সেই ছায়ামূর্তিটি সোহিনীর চিবুক ছুঁয়ে মুখ নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে। তার দৃষ্টিতে অদ্ভুত একটা মাদকতা ছিল। তুমি কি অনুভব করছো? তোমার শরীর ধীরে ধীরে আমার উপস্থিতি শোষণ করছে, তোমার ত্বকের প্রতিটা কোষ আমার শ্বাস নিচ্ছে। সোহিনীর বুক ওঠানামা করছিল, শ্বাস দ্রুত উঠছে। কেন কেন তুমি এসেছো? আমি এসেছি তোমার অজানা অনুভূতিকে জাগাতে। সারাদিন তুমি কি করো? পড়াশোনা, নিয়ম, বাধ্যবাধকতা। কিন্তু এই রাতে তুমি আমার, তুমি কেবল ইন্দ্রিয়ের আনন্দের জন্য। তুমি চাইলে আমি চলে যাব, যদি থাকতে দাও তাহলে আমি তোমাকে এমন স্বাদ দেব যা তুমি কখনো স্বপ্নেও পাওনি। সোহিনী চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। শরীরের প্রতিটি স্নায়ু জেগে উঠেছে। সে অনুভব করছিল নিজেকে আটকে রাখা ইচ্ছেকে দমন করা বড্ড বেশি কষ্টকর। সে বলল, আমি আমি জানতে চাই এই আনন্দ কতটা গভীর। ছায়ামূর্তি মুখের কাছে ঠোঁট নিয়ে এসে ফিস ফিস করল। অন্ধকারের গভীরতা যেমন অপরিসীম, তেমনি তোমার শরীরের সীমাও আজ লঙ্ঘিত হবে। তুমি শুধু আমাকে গ্রহণ করো, নিজেকে ছেড়ে দাও। সোহিনীর দেহ তখন মোহে আবৃত। মাথা একদিকে হেলে পড়ল। বলল, আমাকে দেখাও, আমার লুকোনো ইচ্ছাগুলো বাস্তবে নিয়ে এসো তুমি। ছায়ামূর্তি তখনও ঝুঁকে পড়ল তার উপর। ঠোঁট ছুঁয়ে গেল তার নরম ত্বকে। শরীরের প্রতিটা রন্ধ্রে ঢুকে পড়ছিল অদ্ভুত আলোড়ন। শুরু হলো মোহের শৃঙ্খলের আসল খেলা। সোহিনী অনুভব করল তার দেহ যেন এক গভীর সাগরে ভাসছে। ছায়ামূর্তির স্পর্শে এক অন্যরকম শিহরণ বয়ে চলেছে তার শিরা উপশিরায়। চেতনা আর ইন্দ্রিয়ের মাঝে এক অদ্ভুত সংঘাত তৈরি হয়েছে। একদিকে অপরিচিত আতঙ্ক, অন্যদিকে নিষিদ্ধ আকাঙ্ক্ষার আকর্ষণ। তুমি কেবল আমার শরীরকে স্পর্শ করছো নাকি মনকেও? সোহিনী নিজের কান্না জড়ানো কণ্ঠে বলে ওঠে। একদিকে তৃপ্তির সঙ্গে একটা অপার্থিব যন্ত্রণা অনুভব করছিল সে। ছায়ামূর্তি বলে, তোমার মনের দরজা ইতিমধ্যেই খুলে ফেলেছি আমি। তুমি নিজেই আমায় ডেকেছ। তোমার অবচেতনের গভীর ইচ্ছা আমাকে টেনে এনেছে।
সোহিনী তাকাতে পারছে না। কিন্তু তুমি কি চাও? আমি যে পারছি না। ছায়ামূর্তির চোখটা জ্বলে ওঠে। আমি শুধু তোমার শরীর চাই না, তোমার আত্মা চাই, তোমার সর্বোচ্চ আনন্দ, যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার নামে কেঁপে উঠবে। আমি তোমাকে তোমারই অজানা সুখ দিতে এসেছি যে। সোহিনীর শ্বাস ঘন হয়ে ওঠে। তাহলে দেখাও আমাকে এই সুখের সত্যটা কতটা গভীর। মনে রেখো, মনে রেখো, আমাকে ভাঙবে না তুমি। ভাঙার জন্য আমি জন্মাইনি। ছায়ামূর্তির ঠোঁটের কোণে আবার একটা শয়তানি হাসি। সে ধীরে সোহিনীর চিবুক স্পর্শ করে। তোমার অপ্রকাশিত বাসনাকে আমি রূপ দেব। হঠাৎ পুরো ঘরটা যেন নীলচে আলোয় স্নাত হয়। বাতাস ভারী হয়ে ওঠে। ছায়ামূর্তি সোহিনীর বুকের ওপর আস্তে আস্তে হাত রাখে। তুমি কি অনুভব করছো? তোমার হৃদস্পন্দন, দেহের উষ্ণতা সব আমার নিয়ন্ত্রণে। এখন আমি তোমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরায় প্রবাহিত হব। সোহিনী চোখ বন্ধ করে শিহরণ অনুভব করল। ঘর যেন অন্য জগতে রূপান্তরিত হয়েছে। জানালার বাইরে চাঁদের তীব্র আলো ঝলসে উঠছে যেন। চারিদিকে অদ্ভুত অদ্ভুত শব্দ, যেন অশরীরীদের মন্ত্রপাঠ। আমাকে আরো বলো, সোহিনী ফিসফিস করে বলে। আমার দেহের কোন অনুভূতি তুমি জাগিয়ে তুলবে? ছায়ামূর্তি সোহিনীর কানের কাছে বলে, তোমার যেটা কেউ ছুটে পারেনি, সেটা তুমি নিজে কাউকে দিতে দাওনি। আমি সেই নিষিদ্ধ অঞ্চলে পৌঁছাবো। আমি তোমার শ্বাসে, তোমার ত্বকে, তোমার নরমতম অংশে প্রবেশ করব। তোমার দেহ হাওয়ার মতো হালকা হয়ে যাবে। সোহিনীর দেহ কেঁপে ওঠে। সে অনুভব করে শরীরের গভীরতম স্থানে আগুনের স্রোত বইছে। হাতের আঙুল শক্ত করে বিছানার চাদর আঁকড়ে ধরে সে। আমি আমি প্রতিরোধ করতে পারছি না, আমাকে তুমি নিয়ে যাও। ছায়ামূর্তি হাসে। তার ঠোঁট নামিয়ে নিল সোহিনীর নরম ত্বকে। হাত বেয়ে নামতে লাগলো কোমরের ভাঁজে। প্রতিটার স্পর্শে যেন বিদ্যুতের শক ছড়িয়ে দিচ্ছে। তুমি আমার সোহিনী, তুমি আমার। ছায়ামূর্তি ঘোষণা করলো, এই রাত তোমার জীবনের সবচেয়ে গভীরতম রাত। আগামী ভোর তুমি কখনো বলতে পারবে না। সোহিনীর কণ্ঠে তখন শুধুই এক মৃদু স্বীকারোক্তি, তার সাথে চোখের কোণার দুফোঁটা জল। আমি আমি তোমার। ভোরের আলো জানলার ফাঁক গলে ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে। পাখিদের মৃদু ডাক, দূরের গাড়ির শব্দ, সব কিছু যেন স্বাভাবিক মনে হলেও সোহিনীর মনে চলছে এক ভীষণ যুদ্ধ। রাতের সেই সমস্ত স্মৃতি তার শরীরে গভীরে জন্ম নিচ্ছে। শরীর ক্লান্ত, মনে ছিল এক টানা অজানা টানাপোড়েন। সে শুয়ে শুয়ে চোখ খুলতে পারে না। হঠাৎ দরজায় একটা শব্দ। কে? আমি, খোল। শরীরটাকে টানতে টানতে উঠে দাঁড়ায় সোহিনী। দরজা খুলে দেখে পিয়াশ্রী দাঁড়িয়ে রয়েছে। বলল, তুই এত সকালে? সারা রাত তোকে ফোন করেছি। কি ব্যাপারটা? কি কি হয়েছে বলতো? রাঘবেন্দ্র অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি। কালকে নাকি কলেজের মোড়ের মাথায় তোর সাথে হাতাহাতি হয়েছিল। হাতাহাতি? না তো। ও আমাকে লোকজনের সামনে হাত ধরেছিল বলে আমি হাতটা এক ঝটকায় সরিয়ে অটো করে চলে এসেছিলাম হোস্টেলে। তারপর তো আমি কিছু জানি না। হো, তাহলে অ্যাক্সিডেন্ট কেস। ওই বাইক নিয়ে বাড়ি ফেরার পথে। এখন কেমন আছে? বেশ ভালো আছে। এই কাকিমা আমাকে ফোন করেছিল, সকাল থেকে তোকে ফোন করছে, তুই নাকি ফোন ধরছিস না। তোকে আজকেই যেতে বলেছে। কোথায়? তোর বসত ভিটেতে। 7 দিন পর তোর বিয়ে, তুই এখনো ছুটি নিসনি। শোন, হোস্টেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে দিয়েছে কাকু, সুতরাং তোকে ছুটি দিয়ে দিয়েছে ওরা। ব্যাগপত্র গুছিয়ে নে। আর আমি এই কথাটা বলতেই এলাম। কোন কথাটা বলতে এলি? রাঘবেন্দ্র অ্যাক্সিডেন্ট করেছে এটা, নাকি আমার বাড়ি যাওয়াটা? ধরে নে দুটোই। আমি বাবা বুঝি না, এই বয়সে এত শিগগিরই বিয়ে। আমাকে দিলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এই বলে প্রিয়াশ্রী ঘর থেকে বেরিয়ে যায়। সোহিনী হাতে ফোনটা নিয়ে দেখে 25 বার মায়ের মিসড কল। আর প্রিয়াশ্রী 76 বার কল করেছে রাত থেকে সকাল পর্যন্ত। একবার মনে হলো রাঘবেন্দ্রকে একটু ফোন করে। তারপরে ভাবলো, না, ভালোই তো আছে। তাছাড়া সবটা শুরু হওয়ার আগেই যখন শেষ, নতুন করে একটা ফোন করে আশার আলো জাগিয়ে লাভ নেই। সত্যিই তো, ক্যালেন্ডারে চোখ পড়ল সোহিনীর। আর তো মাত্র 7টা দিন, তারপরে ওর বিয়ে হয়ে যাবে।
ও স্বামীর সঙ্গে থাকবে, হয়তো অন্য কোনো কলেজে ভর্তি হবে আবার, কারণ ওর স্বামী অর্ঘ্য দিল্লিতে চাকরি করে। ঠিক সেই সময় আবার ফোনটা বাজতেই রিসিভ করে সোহিনী বলল, বলো। শোনো, টিকিট বুক হয়ে গেছে অনলাইনে, গাড়িতে উঠে পড়ো, বুঝেছো? বাবা, মানে? ট্রেনে না, আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি। ব্যাগপত্র গুছিয়ে নিল সোহিনী। ঘণ্টাখানেকের মধ্যেই গোছগাছ কমপ্লিট। ব্যাগের মধ্যে ম্যাক্সিমামটাই বই আছে, আর কিছু না। হোস্টেলের দরজায় তালা বন্ধ করতে গিয়ে পুরনো স্মৃতি রোমন্থন করল সে একবার। এই কলেজ, এই হোস্টেলে কত আশা করে এসেছিল সে। ইচ্ছে ছিল অনেক দিন পড়াশোনা করবে, কিন্তু তার আগেই ছেদ পড়ল, বিয়ে করতে হবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে গেল সোহিনী। গাড়িটা অলরেডি চলে এসেছে। হোস্টেলে আরো কয়েকজন মেয়ের সঙ্গে ওর ভালো বন্ধুত্ব ছিল। সবাই এক কথাই বলছে, ব্যাপারটা ভালো হলো না রে, এত শিগগিরই কেউ বিয়ে করে বলতো? যাই হোক, কার্ড পাঠাবি তো? অনলাইনে পাঠিয়ে দেবো, এখন সবই অনলাইনে। এই বলে গাড়িতে উঠে বসলো সোহিনী। দূরে প্রিয়াশ্রী দাঁড়িয়ে রয়েছে, মুখটা ভার। মেয়েটা রাঘবেন্দ্রকে খুব পছন্দ করে, কিন্তু সোহিনীর জন্য বলতে পারে না। এই প্রিয়াশ্রী, আসি। প্রিয়াশ্রী এগিয়ে এলো, বলল, সাবধানে যাস, আর পৌঁছে না আমাদেরকে একটা ফোন করে দিস, যে কোনো কাউকে করলেই হবে। হ্যাঁ সোহিনী, পৌঁছে একটা ফোন করে দিস। গাড়িতে উঠে সোহিনী বলল, এ কি কালু কাকা, তোমার গাড়ি? তুমি কিনলে বুঝি? হ্যাঁ, সবই সবই দাদাবাবুর কৃপায়। তা আসি নাকি, চালাই? হ্যাঁ হ্যাঁ, চলো। গাড়ি ছুটে চলেছে সোহিনীর বসত ভিটে মেদিনীপুরের উদ্দেশ্যে। জ্যাম ছিল রাস্তায় প্রচুর, তাই বাড়ি পৌঁছাতে বেশ সন্ধে হলো। হাসার সঙ্গে সঙ্গেই বাবার মুখের হাসি, কিন্তু সোহিনীর মুখটা অসম্ভব ভার। বাবা বললেন, টায়ার্ড হয়ে গেছো, বিশ্রাম করো, রাতের খাবার তৈরি আছে, তাড়াতাড়ি খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো। মায়ের সঙ্গে খুব একটা কথাবার্তা হয়নি। মা আগেই ঘরদোর গুছিয়ে রেখেছিলেন। ঘরে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সোহিনী। সারাক্ষণ মোবাইল ফোনটা ঘাঁটতে ঘাঁটতে চার্জ একেবারেই শেষ। বাড়িতে ডুপ্লিকেট চার্জার থাকে, ভাগ্যিস ছিল, কারণ হোস্টেলে ফেলে এসেছে ওটা। চার্জে বসিয়ে ওয়াশরুমে গেল সোহিনী। জামা কাপড়টা সাইডে ফেলে রেখে গায়ে জল ঢালতেই তার মনে হলো সমস্ত শরীরে ব্যথা। গলার কাছে, উরুর কাছে কেমন যেন লালচে লালচে দাগ। গতকালকে স্মৃতি মনে পড়তেই আবার শরীরের মধ্যে কেমন যেন একটা হলো। অনেক ছোট্টবেলায় একবার ঠাম্মিকে বলেছিল, জানো ঠাম্মি, রাত্রেবেলা আমার ওপরে কেউ যেন চড়ে বসে, কে যেন আমাকে কি সব করে। হো, ভূতে আসা বোধহয় শুয়ে যায় তোমার সঙ্গে। ঠাম্মি এখন আর বেঁচে নেই, থাকলে বোধহয় ওর মনের অনুভূতি আরো বেশি করে প্রকাশ করতে পারত। রাতের খাওয়া দাওয়া সেরে বাবা মার সঙ্গে খুব হালকা কথাবার্তা বলে সোহিনী জানায়, শরীর খুব টায়ার্ড বাবা, মা আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড় যা। হ্যাঁ রে মা, শুয়ে পড়। শোন, আগামীকাল কিন্তু অর্ঘ্যর আসার কথা আছে। বেনারসি শাড়িটা এখনো কিনতে পারিসনি, এরপরে ব্লাউজের অর্ডার নেবে না, বিয়ের ডেট তো সব কটা, বুঝতে পারলি তো? ঠিক আছে। সোহিনী ঠিক খোলামেলা ভাবে হ্যাঁ বলতে পারে না, তবে অর্ঘ্য ছেলেটি কিন্তু একেবারেই খারাপ না। বয়স বেশ কম, 24-25 বছর হবে। আসলে পাশ করার সঙ্গে সঙ্গেই চাকরিটা পেয়ে গেছে। অর্ঘ্যর বাবা মা চায় ছেলেকে সম্পূর্ণভাবে সংসারী করে তবেই দিল্লিতে ফাইনালি পাঠাতে, না হলে ওখানে কোন না কোন মেয়ের সঙ্গে লটকে যাবে। আজকালকার মেয়েরা যা চালাক চতুর, বলা যায় কি থেকে কি হয়। তার উপরে আবার বিয়ের পরে কত মার্ডার কেস ঘটছে। একমাত্র ছেলে, বিশ্বস্ত কারো হাতে ছেলেকে না তুলতে পারলে মা বাবার স্বস্তি নেই। সোহিনী বলল, কখন আসবে সে? আসবে আসবে, সকাল সকালই আসবে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। সোহিনী ঘরে এসে দরজা বন্ধ করে মোবাইলটা খানিকক্ষণ ঘেটে ঘুটে শোবার আগে ভাবল প্রিয়াশ্রীকে একটা কল করবে। তারপরে ভাবল, না, অতীতকে যত বেশি ঘাটবো বর্তমান তত বেশি নষ্ট হবে, থাক। ঘুমের মধ্যে আজকেও সেই অশরীরই চেপে বসেছে সোহিনীর ওপরে। আজ শুধু চেপে বসেইনি, তাকে উষ্ণ আনন্দও দিচ্ছে বড্ড বেশি। ছড়িয়ে পড়ছে বিদ্যুতের শক প্রত্যেকটা শিরায় উপশিরায়। সে অনুভব করছিল
কেঁপে উঠছিল। তার শরীরের গভীরতম স্থানে আজ লাভার উদ্গীরণ চলছে। নিজের আঙুল শক্ত করে বিছানার চাদরে আঁকড়ে ধরে সোহিনী কেবলমাত্র চিৎকার করতে চাইছিল পরম তৃপ্তিতে, কিন্তু গোঙানি ছাড়া আর কোনো শব্দই বেরোলো না। সোহিনী, হ্যাঁ সোহিনী, সোহিনী, ঠিক আছো তুমি? দরজার বাইরে ভরাট একটা কণ্ঠ। ঘড়ির দিকে তাকিয়ে সোহিনী দেখে 8টা বাজে। চমকে উঠল সে। এই কণ্ঠ তার খুব পরিচিত। সে জানত এই কণ্ঠের মালিক অর্ঘ্য, যার সঙ্গে মাত্র কয়েকদিন বাদেই তার বিয়ে। একটু দেখা করতে এসেছি, অর্ঘ্য আবার বলল। তোমার মা বললেন তুমি নাকি দরজা খুলছো না। কি হয়েছে কিছু? আমায় বলতে পারো, সব ঠিক আছে তো? সোহিনীর ঠোঁটটা শুকিয়ে যায়। সে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পা দুটো অসম্ভব ভার। মনের মধ্যে ঘূর্ণিপাক খাচ্ছে। একদিকে রাতের স্মৃতি, ছায়ামূর্তির ছোঁয়া, অন্যদিকে অর্ঘ্যের স্নিগ্ধ ছাউনি। সে জানত আজ কিছু একটা বলবে, কিন্তু কি বলবে, কিভাবে ওর ভেতরের অস্থিরতা কাজ করছে এইটা নিজে ছাড়া কাউকে বোঝানো যায় না। একটু বিশ্রাম নিচ্ছিলাম। দরজা খুলে ফিসফিস করে বলল সোহিনী। অর্ঘ্য চৌকাঠ পেরিয়ে হেসে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ঠিক নেই। সোহিনী এড়াতে চায়, কিন্তু অর্ঘ্য বলল, দেখো সোহিনী, আমি জানি বিয়ে ঠিক হওয়ার পর আমাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আমি তোমাকে বুঝে নিতে চাই। আমি চাই তোমার মনের কথা শুনতে। আমি চাই তুমি হাসো, আর তুমি যা বলো সব যেন তোমার মনের কথাই হয়। সোহিনী মাথা নিচু করে বলল, সব স্বপ্ন সবাইকে বলা যায় না অর্ঘ্য, সব কথাও বলা যায় না, কিছু নিজের ভেতরে থাকে। অর্ঘ্য সামনে এগিয়ে আসে, সোহিনীর হাত ধরে বলে, আমি সেই মানুষ হতে চাই যার সামনে তুমি তোমার সব কথা খুলে বলতে পারো। আমি চাই না আমাদের মধ্যে কোনো অজানা দেয়াল থাকুক। সোহিনীর চোখের মধ্যে সেই রাতের আলোড়ন। মনে হচ্ছে শরীরে এখনো যেন আগুনের ছোঁয়া, দপ্ত হয়ে যাচ্ছে শরীরটা কোনো ঠান্ডা স্রোতের জন্য। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু বলতে পারল না। সোহিনী, অর্ঘ্য কোমল স্বরে বলে, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার মধ্যে কিছু একটা দেখতে পাচ্ছি। বলো না কি হয়েছে। সোহিনী আর চোখে অর্ঘ্যের দিকে তাকায়। তার চেনা সেই সরল মুখ, চোখে বিশ্বাসের দীপ্তি, কিন্তু তার ভেতরে একটা ছায়া বাসা বেঁধেছে। সে জানত এই ছায়া এত সহজে তাকে ছাড়বে না। সে জানত এই সম্পর্কের মধ্যে লুকোনো কিছু হয়তো থাকবে, কখনোই বলতে পারবে না। সে বলে, আমাকে একটু একা ছেড়ে দাও না প্লিজ, ওয়াশরুমে যাব। অর্ঘ্যর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি নিচে অপেক্ষা করছি, তুমি ফ্রেশ হয়ে এসো। তুমি আমার হবু স্ত্রী, তোমার চোখে কোনো রকম জল আমার সহ্য হয় না। সোহিনী আরো একবার দৃষ্টি ফিরিয়ে জানলার দিকে তাকায়। পাখির ডাক, সূর্য উঠেছে, কিন্তু সোহিনীর ভেতরে এখনো রাতের সেই উদ্দাম নিঃশ্বাসের উদ্বেগের ওঠা নামা। সোহিনী ফ্রেশ হয়ে আসে। অর্ঘ্যর সঙ্গে 2-একটা কথাবার্তা হয়। বলে, মাথাটা অসম্ভব ধরেছে, এই মুহূর্তে আর যাব না, বিকেলের দিকে বেরোলে কেমন হয়? সেটাই ভালো, তুমি বরং এই বেলাটা আজকে থাকো বাবা। মেয়েটা অনেকদিন পরে বাড়ি এসেছে, একটু গল্প টল্প করো। তাছাড়া তোমাদের রেজিস্ট্রি তো হয়েই গিয়েছে, এক পক্ষে ও তো তোমার স্ত্রী। সোহিনী অবাক হয়ে বাবার দিকে তাকায়। রক্ষণশীল পরিবারের মেয়ে সে। বাবা এত সহজে এসেটিতে সিঁদুর ওঠার আগেই কি সুন্দর অর্ঘ্যকে ওর সঙ্গে থাকতে বলছে। মা বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা ওপরের ঘরে গিয়ে গল্প করো, আমি বরং খাবার হলে ডেকে পাঠাবো খনি। অর্ঘ্যর মনে একটা আনন্দ বয়ে গেলেও সোহিনীর মুখটা ভার। অর্ঘ্য বলে, না না, এই নিচেই ঠিক আছি, তাছাড়া কদিন পর তো আমার বাড়িতেও যাবেই। দুপুরে কড়া রোদ নেমে এসেছে। বারান্দায় ওরা গল্প করছিল বসে। সোহিনীর পড়াশোনার বিষয়ে টুকটাক কথাবার্তা। অর্ঘ্য জানিয়েছে, দিল্লিতে ভর্তি করে দেব তোমাকে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমার কথাবার্তা সব হয়ে গেছে, এখনো তো পরীক্ষাটা সেভাবে শুরু হয়নি, কোনো অসুবিধে হবে না। হঠাৎ সোহিনীর মা বললেন, এখন কিন্তু আর যেও না অর্ঘ্য, এত দূর এসেছো, তোমাকে না খাইয়ে তো ছাড়বো না। দুপুরে খাওয়া দাওয়াটা করো, তারপর একটু বিশ্রাম নিয়ে বিকালের দিকে না হয় দুইজনে মিলে শপিংটা সেরে এসো। অর্ঘ্য সোহিনীর দিকে তাকায়, বলে, খেয়ে যাব? তাহলে একটু ফ্রেশ হয়ে নি, স্নানটা হয়নি তো।
সোহিনীর মা বললেন, হ্যাঁ হ্যাঁ, বাথরুমে গিয়ে স্নানটা করে নাও, গরমও খুব পড়েছে। ও, তুমি নিচের বাথরুমে করো না, নিচের বাথরুমটা ঘষা হয়নি অনেক দিন ধরে, তাছাড়া মার্বেলগুলোও নোংরা হয়ে গেছে। তুমি বরং সোহিনীর বাথরুমে যাও, ও তো গতকালকেই এসেছে, পরিষ্কার করা হয়েছে। অর্ঘ্য বাথরুমের দিকে এগিয়ে যায়, দরজা বন্ধ করে জামাটা খোলে। ঠিক তখনই একটা অদ্ভুত অনুভূতি তার শরীরটা ছুঁয়ে যায়। প্রথমে মনে হলো সে ভুল বুঝেছে, কিন্তু মিনিট খানেকের মধ্যেই ঠান্ডা একটা নারী হাতের স্পর্শ তার পিঠ বরাবর খেলে গেল। অর্ঘ্য হঠাৎ চমকে বলল, কে কে ওখানে? পিছন ফিরে তাকিয়ে দেখল কেউ নেই, জল পড়ার শব্দ ছাড়া কিচ্ছু না। মনে মনে হেসে বলল, ধুর, আমার মাথাটা গেছে। কিন্তু ঠিক তখনই আবার সেই হাত নামলো ওর পিঠে, কোমরের দিকে। এইবার স্পর্শটা আরো বেশি স্পষ্ট, কোমল ঠান্ডা, চেনা অনুভূতি, সোহিনীর স্পর্শ। অবাক হয়ে বলল, সোহিনী তুমি? কোনো উত্তর নেই। পিছন থেকে সেই হাত আরো শক্ত করে জড়িয়ে ধরল অর্ঘ্যকে, ওর বুকের ওপরে আস্তে আস্তে চেপে ধরল। অর্ঘ্য সামনে ঘুরে বলল, কি করছো এগুলো? সামনে দাঁড়িয়ে সোহিনী, শাওয়ারের জলে তার চুল ভিজে গেছে, ভেজা চুল পিঠ ছুঁয়ে আছে, চোখে ঘনীভূত কামনা, ঠোঁটে নিষিদ্ধ আহ্বান। অর্ঘ্য বলল, সোহিনী এখন না, বিয়ে ঠিক হয়ে গেছে, আর তো কয়েকটা দিন, তারপর না হয়, এখন নয়। সোহিনী এক চুলও না নড়ে ঠোঁটে কামড়ে ধরল তার। কেন নয় অর্ঘ্য? আমরা একে অপরের, বিয়ে তো শুধু আনুষ্ঠানিকতা, তাছাড়া আমি তো তোমার স্ত্রী হয়েই গিয়েছি খাতার কলমে, তোমার অধিকারী। অর্ঘ্য ঢোক গিলে ফেলল। এক পাশে যুক্তি কাজ করছে, অপর পাশে শরীর জেগে উঠছে। না না, মা পাশের ঘরে আছেন, তুমি বাইরে যাও, সবাই কি ভাববে? কিন্তু সোহিনী এগিয়ে এলো আরো, তার আঙুল অর্ঘ্যের ঠোঁট ছুঁয়ে বলল, আজ আমার ভেতরটায় কিছু একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, আমি নিজেকে আটকে রাখতে পারছি না, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? অর্ঘ্য চোখ বন্ধ করলো, মনে হচ্ছে সমস্ত ইন্দ্রিয় তার বিপরীত দিকে যাচ্ছে। পরক্ষণে এসে নিজেকে হারিয়ে ফেলে। সোহিনীর সামনে এগিয়ে এসে তার ঠোঁট চেপে ধরে অর্ঘ্যের ঠোঁটে, ঠোঁটের গভীরতায় হারিয়ে যায় সমস্ত যুক্তি। অর্ঘ্য এক হাতে সোহিনীর কোমর আঁকড়ে ধরল, অন্য হাতে ভেজা চুল সরিয়ে দিয়ে তার গাল ছুঁয়ে বলল, তুমি আমায় পাগল করে দিচ্ছ সোহিনী। সোহিনীর চোখ তখনও সেই আলোয় জ্বলছে, ঠোঁটের কোণে হাসি। সে বলে, আজকে দুপুরটা শুধু আমার, তুমি আর আমি এক ঘরে। জল পড়ছে শাওয়ার থেকে, বাথরুমের ভেতরে অর্ঘ্য আর সোহিনীর শরীরের গন্ধ, শ্বাস আর স্পর্শের শব্দ। অর্ঘ্য বুঝতে পারছিল না এই মুহূর্তে তার সামনে দাঁড়ানো এই সোহিনী তার হবু স্ত্রী নাকি কোনো ছায়া সঙ্গিনী। অর্ঘ্য তার সমস্ত যুক্তি হারিয়ে ফেলল। সোহিনী ঠোঁট চেপে ধরল তার ঠোঁটে, অর্ঘ্য তাকে জড়িয়ে ধরল আর ভেজা শরীরের উষ্ণতা পুরোপুরি অনুভব করল। শরীর যেন নিজের নিয়ন্ত্রণে থাকছে না। অর্ঘ্য তার ভালোবাসার মানুষকে কাছে টেনে নিল, ঠিক যেমন স্বামী নিজের স্ত্রীকে কাছে টেনে নেয়। ঠিক তখনই দরজায় শব্দ। কি ব্যাপার হলো? নিচে এসো, তোমার জন্য সোহিনী অপেক্ষা করছে, এসো। অর্ঘ্য চমকে ওঠে, সে তো সোহিনীর সঙ্গে বাথরুমে, তাহলে মা কি বললেন? অর্ঘ্য দ্রুত স্নানঘরের দরজা খুলে দেখে ঘরটা ফাঁকা, বিছানায় কেউ নেই, বাথরুমে সোহিনী পর্যন্ত নেই। তার শরীর ঠান্ডা হয়ে যায়, হাওয়ার শীতল স্পর্শ অনুভব হয় তার। সে নিজেকেই নিজে জড়িয়ে ধরে বলে, বুঝতে পারছি, হ্যালুসিনেশন, আসলে বিয়ের কথা ভেবেছি তো, তাই সোহিনীকে অনুভব করছি। হ্যাঁ, আমি এত পাগল এই মেয়েটার জন্য। ইচ্ছে এতটাই প্রবল হয়ে উঠেছে যে সোহিনীকে দেখতেও পাচ্ছি। দরজার আয়নায় চোখ দেয় সে। হঠাৎ তার চোখে পড়ে পিঠে অদৃশ্য কোনো আঙুলের স্পর্শ, একটা ছায়া। দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সোহিনীর মা বললেন, বেরিয়ে পড় তোরা, 7 দিনের মধ্যে বিয়ে, একটু কেনাকাটা করে আয়। অর্ঘ্য তুমি যাও। অর্ঘ্য বলে, ঠিক আছে, আমি গাড়ি নিয়ে এসেছি। আসলে আমি এসেছিলাম ওর সঙ্গে দেখা করতে, কিন্তু সোহিনী অস্থির মনে বলে, আমি একটু রেডি হয়ে আসি। গাড়িতে গিয়ে অপেক্ষা করছে অর্ঘ্য। সোহিনী শাড়ি পরে, হালকা গোলাপি রঙের, কাঁচের চুড়ি পরা হাতে, কানে ঝুমকো। ঘর থেকে বেরিয়ে আসতেই অর্ঘ্যের চোখ আটকে যায়, এমন লাগছে যেন মেয়েটাকে নতুন করে দেখছে সে।
অর্ঘ্য বলে, আজ তোমাকে অসম্ভব সুন্দর লাগছে সোহিনী, চোখ সরাতে পারছি না। কিন্তু এই তোমার গলার কাছে একটা দাগ, এইটা তো আমি দেখিনি। সোহিনী অবাক হয়ে নিজের গলায় হাত দিয়ে বলে, তাই তো। এরপরে গাড়ির কাঁচের দিকে তাকায়, একটা দাগ বেশ স্পষ্ট। মনে করার চেষ্টা করে সোহিনী, কিন্তু মনে থাকলেও এই দাগের কথা সে বলতে পারবে না। অর্ঘ্যর গলাতেও হাত দিয়ে বলে, তোমার গলাতেও আছে, এই দেখো। হ্যাঁ, আমি তোমার ঘরে স্নান করছিলাম, তখনই এটা দেখতে পেলাম। অর্ঘ্য শার্টের কলার নামিয়ে দেখালো, ঠিক একই জায়গায়। সোহিনী চোখ বড় বড় করে বলে, ব্যাপারটা কেমন হলো? এটা একটা কাকতালীয় ব্যাপার না? সোহিনী মাথা নাড়ল, অর্ঘ্যও মাথা নাড়ল। ওরা দুইজনই বলল, কি ব্যাপার, কি হলো এটা আমাদের সঙ্গে? আমি তো বুঝতে পারছি না। অর্ঘ্য সোহিনীর হাতটা ধরে বলল, আসলে আমি সকালেই বুঝেছিলাম কিছু একটা হয়েছে। আমাদের বিয়ের সামনে তো, তাই বোধহয় নিজেরাই নিজেদের মধ্যে। মানে? সোহিনী আঁচলটা দিয়ে নিজের গলা ঢাকে, বলে, এসব তুমি কি বলছো? নিজেরা নিজেদের মধ্যে মানে? আসলে আমাদের বিয়ে খুব শিগগিরই তো, তাই বোধহয়। মানে কিছু না, তুমি বুঝবে না। গাড়িটা স্টার্ট করলো ওরা। রাস্তার ট্রাফিক পেরিয়ে শহরের সেই নামি দামি শপিং মলে এসে গাড়িটা পৌঁছালো। প্রথমেই পার্কিং লটে গাড়ি নামাতেই সোহিনী হঠাৎ অনুভব করলো কেউ যেন ওর কোমরের কাছে হাত রেখেছে। চমকে উঠে বলল, হে কি করছো? অর্ঘ্য রয়েছে সোহিনীর ঠিক বিপরীত দিকে। অর্ঘ্য বলল, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এইমাত্র আমার কোমরে হাট। আমি এখান থেকে তোমার কোমরে কি করে হাত দেবো? মানে, কিন্তু মনে হলো কেউ যেন কোমরে একটা। আহা, ভেতরে চলো। দোকানে ঢুকে পড়ল ওরা। শাড়ি দেখছে আর আয়নায় দেখছে নিজের প্রতিচ্ছবি। অর্ঘ্য পিছনে দাঁড়িয়ে এক একটা শাড়ি গায়ে ঠেকাচ্ছে আর দেখাচ্ছে। হঠাৎ করে সোহিনী, অর্ঘ্য, ভয়ে ডেকে উঠল। অর্ঘ্য বলল, কি হয়েছে? আয়নায় আমার পেছনে কেউ একটা। আমি ছিলাম তো, কিন্তু আমি তো ওই শাড়িটা আনতে গিয়েছিলাম। কিচ্ছু নেই, দেখো। কিন্তু সোহিনী কিছুতেই যেন ঠান্ডা হতে পারছে না। দ্রুত কেনাকাটা শেষ করে বেরিয়ে আসে ওরা। গাড়িতে ওঠার মুহূর্তে অর্ঘ্য অনুভব করে কিছু একটা যেন হচ্ছে। গাড়ির কাছে নিজের প্রতিবিম্ব, তবুও তার পাশেও যেন কোনো শীতল শ্বাসের উপস্থিতি। গাড়ি স্টার্ট দিতেই অর্ঘ্য দেখল স্টিয়ারিং হুইলের ওপরে কে যেন আঙুলের আঁচড় কেটেছে। দুটি শব্দ স্পষ্ট হয়ে ওঠে, আমার তুমি। সোহিনী আতকে বলে, এটা কি হচ্ছে? আমি বুঝতে পারছি না। গতকাল রাতেও হয়েছে আমার সঙ্গে, তার আগের দিনও। কেন হচ্ছে এগুলো বলো তো? অর্ঘ্যর চোয়ালটা শক্ত হয়ে ওঠে। কি বলছো তুমি? আমার সঙ্গে তো দুপুরবেলা ঘটল। মানে দুপুরে। বেশি কিছু আর বলতে পারল না সে। অর্ঘ্য বলল, এক কাজ করো, আমি বাড়িতে তো যাই, তারপর না হয়। এমন মুহূর্তে একটা হোয়াটসঅ্যাপ আসে সোহিনীর ফোনে। সোহিনী দেখে প্রিয়াশ্রী পাঠিয়েছে। রাঘব নাকি বেশ খানিকটা সুস্থ। প্রিয়াশ্রী কি সব নতুন ভিডিও আপলোড করেছে, সেটাই দেখতে বলছে সোহিনীকে। অর্ঘ্য বলল, কি ব্যাপার, কোনো বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে নাকি? হ্যাঁ, তুমি কি করে বুঝলে? তোমার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন দেখেই বুঝেছি। কি হয়েছে আমায় বলো। না, ওই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। সে কি, এখন? এখন নাকি সুস্থ স্বাভাবিক। আর এইটাকে আমার বান্ধবী, ওদেরকে নিমন্ত্রণ করবে তো বিয়েতে? হ্যাঁ করব, সব অনলাইনে বলে দিয়েছি। ও আসলে একটা গ্রুপ চালায় নিজেরাই, ওই সব ভিডিও আপলোড করে। তাই কোন ভিডিও আপলোড করেছে আমাকে দেখতে বলছে। আমাকেও নিয়ে গিয়েছিল ভিডিওটা করতে। আমি যেতে চাইনি, কিন্তু কিছু কিছু সময় বান্ধবীর পাল্লায় পড়ে করতে হয়। করবে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোডে আমার কোনো আপত্তি নেই। তাছাড়া এইসব করে এখন অনেকেই ইনকাম করছে। তবে হ্যাঁ, শরীর দেখিও না, তাহলেই হবে। অর্ঘ্য গাড়ি স্টার্ট করেছে। সোহিনী বলল, একটু ভালো লাগছে, কেমন অদ্ভুত অদ্ভুত সব। এই বলেই মোবাইলটা হাতে নিয়ে সে প্রিয়াশ্রীর পাঠানো ভিডিওটা স্টার্ট করে। ওরা দেখতে পায় আজকাল যেই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে না, জলের মধ্যে কাঁচা হলুদ, সেইখানে প্রিয়াশ্রী বলছে জলের মধ্যে কাঁচা হলুদ গলিয়ে ভিডিও করলে নাকি অশরীরের উপস্থিতি হয়। আমি তো হোস্টেলে একাই থাকি, দেখি না যদি কেউ আসে। সোহিনী বলে,
ফালতু সব কিছু নিয়ে খেলা করে মেয়েটা, জাস্ট ভালো লাগে না। পিয়াশ্রীর ভিডিও দেখে অর্ঘ্য হেসে ফেলে, বলে ফালতু সব ট্রেন্ড নিয়ে খেলা, এইসব আমার কিন্তু ভালো লাগে না, আমার বড্ড বেশি ভয় লাগে। সোহিনী সেই মুহূর্তে বলে, এই ভিডিওটাও আমাকে নিয়েই করেছে, আর এই হলুদটা আমি ওকে গুলিয়ে দিয়েছিলাম। মানে মানে সত্যি কিছু? অর্ঘ্য সত্যি কিছু? গাড়ির স্টিয়ারিংটা আর একটু এদিক ওদিক হলেই একটা জোর অ্যাক্সিডেন্ট হতো ওদের। অর্ঘ্য সজোরে গাড়ি থামিয়ে বলে, তুমি এসবে বিশ্বাস করো? আর এসবে কিচ্ছু হয় না। একটা প্লাস পয়েন্ট দেখো, হলুদ জলে গুলিয়ে রান্নাটাও তো করা হয় প্রতিদিন, নাকি? তাহলে কি ভূত আসে বাড়িতে? এসব কি বলছো? কিন্তু ওটা যে মাঝরাতে করেছিলাম আমরা 2 দিন আগে, আমার বড্ড ভয় করছে। অর্ঘ্য ঠিক আছে, তাহলে বাড়ি চলো, আমরা গিয়ে ট্রেনিং ভিডিওটা আবার করব, ঠিক আছে? বাড়ি ফিরে আসে ওরা। মা তখন সন্ধে বাতি দিচ্ছেন। জামা কাপড় কি কি কেনাকাটা হয়েছে পরের ব্যাপার। আগে সোহিনী অর্ঘ্যকে হাত ধরে টানতে টানতে ওপরে ওঠে। দেখে বাবা বললেন, যাক, মেয়ের তাহলে জামাইকে মনে ধরেছে। ধরবে না কেন? সারাদিন দুটিতে আজকে একা ছিল, বোঝো না? তোমার আমার যখন বিয়ে হয়েছিল তখনকার কথা। বেচারাদের 2 মাস আগে রেজিস্ট্রি হয়ে গেছে, একটু একা ছাড়বে তো? কোনোদিন ছাড়নি বিয়ের আগে, এখন সেই জন্যই তো বিয়ের স্বাদটা ওরা ভালো অনুভব করবে। এদিকে সোহিনী আর অর্ঘ্য তাড়াতাড়ি ঘরে গিয়ে বাথরুম থেকে একটা বালতি বের করে তার মধ্যে সদ্য কিনে আনা প্যাকেটের হলুদ গোলাতে শুরু করে। কিছুই অনুভব হয় না, কিন্তু তৎক্ষণাৎ সোহিনী আর অর্ঘ্য দুইজনেই দেখতে পায় কিছু একটা যেন কালো মতো ভেসে উঠল, কিছু একটা। সোহিনী বলে, কেউ একটা ছিল। ঘরের সব বাতি নিভে যায়, দরজার ফাঁক দিয়ে শীতল বাতাস ঢুকে পড়ে। সোহিনী অর্ঘ্যকে শক্ত করে জড়িয়ে ধরে, বলে, সেই বাংলোটা আমি ছোটবেলায় খেলা করতে করতে চলে গিয়েছিলাম, সঙ্গে আমার পিস্তুত ভাই বোনেরা ছিল, আমরা দেখেছিলাম ওরা দুটিতে একসঙ্গে একই ঘরে। মানে কি বলছো? না, আমি দেখেছি, পরে ভুলে গিয়েছি। আমাকে গণেশের কাছ থেকে বাবা ঝাড়িয়ে নিয়ে এসেছিল। অর্ঘ্য বলে, কোন বাংলো বলো তো? ওই যে আমাদের বাড়ির পেছনে বেশ খানিকটা রাস্তা যাবার পর। অর্ঘ্যরও মনে পড়ে, সদ্য চাকরি পাবার পরে বন্ধুদেরকে নিয়ে পার্টি করতে গিয়েছিল একটা বাড়িতে, মেদিনীপুরেরই পুরনো একটা বাড়ি। আর কোইন্সিডেন্টলি সেই বাড়িটা এই সোহিনীদেরই বংশ পরম্পরায়, তবে ওখানে বর্তমানে কেউ থাকে না। অর্ঘ্য যখন এখানে এসেছিল তখন সোহিনী আরও ছোট, সোহিনীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। বিয়ে ঠিক হওয়ার পরপর পুরো ব্যাপারটা জানতে পারে অর্ঘ্য। বন্ধু বান্ধবের সঙ্গে মাল খাচ্ছিল, হঠাৎই নিষিদ্ধ কামরাটায় প্রবেশ করে। সেখান থেকে প্রচণ্ড জোরে উত্তেজনার শব্দ ভেসে আসে। শব্দটাই সার, কিছুই দেখতে পায় না ওরা, তবে বুঝতে পারে কিছু একটা ভুল ওরা করেছে। হলুদের জলে মুখ ধরা পড়ে একটা। হঠাৎই দেওয়ালে ভেসে ওঠে, আমাকে ডেকেছ, এবার আমি তোমাদের ছাড়বো না, তোমরা 2 জন আমার শিকার, তোমরা শাস্তি পাবে। হালকা আলো জ্বলে ওঠে সোহিনীর মোবাইলের স্ক্রিনে, একটা ভিডিও দৃশ্য ভেসে ওঠে। দেখে সোহিনী বলে, আমার ওখানে গিয়ে রান্নাবাটি খেলা উচিত হয়নি, আমায় ক্ষমা করো, আমি তোমাদের বিরক্ত করতে চাইনি। তোমার কি হয়েছে? আমিও তো মাল খেয়ে জাস্ট বুঝতে পারছি না, কিন্তু এটা কি করে পসিবল? এসবে কখনো সত্যি হতে পারে না। দেখো, এইরকম ভিডিও অনেকেই করছে, অনেকেই ট্রেন্ডিং হওয়ার চেষ্টা করছে, তাই বলে সবার ঘরে ঘরে কি কেউ কি বলবে? কেউ কি তোমায় জানাবে যে এই ভিডিও করার পরে রাত্রিবেলা কেউ একজন সোহিনীর উপর অধিকার করতে আসে? সোহিনী, ঠিক বলছি, 2 দিন ধরে অনুভব করছি, হয়তো আজকেও অর্ঘ্য ও আমার সবটা নিয়ে নিয়েছে। আমি তোমাকে যেটা দেব সেটা হয়তো কোনো উচ্ছিষ্ট জিনিস। বিশ্বাস করো অর্ঘ্য। জড়িয়ে ধরে সোহিনী অর্ঘ্যকে। অর্ঘ্য ঢোক গেলে মোবাইলের পর্দায় আবার ভেসে ওঠে হলুদ জলের একটা ভিডিও। তবে এইবার কোনো এক পণ্ডিত বলছেন, সাবধান, হলুদের জলে অশরীরীকে ডেকো না, ওরা অপেক্ষায় থাকে আর থাকতে চায় তোমার ভেতরের গোপন বাসায়। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না।
ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।